পূর্বাঞ্চল প্রতিদিনে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের স্টুডিওতে লাইভ প্রোগ্রামে উপস্থিত হয়েছেন অল ইন্ডিয়া এন্ড্রোওয়েলের বোর্ড অফ ডিরেক্টর এবং রাজ্যিক বিজেপির কার্যকারী সদস্যা, বরাক বিজেপির প্রথম সারির ও জনপ্রিয় নেত্রী শিপ্রাগুন মাসায়া। পূর্বাঞ্চল প্রতিদিনের স্টুডিওতে আপনাকে স্বাগতম। তো সর্বপ্রথম আপনার কাছে একটি প্রশ্ন, সেটা হলো করিমগঞ্জ লোকসভা যেটি, সেই আসনটি এই প্রথম সংরক্ষণ মুক্ত হয়েছে। সংরক্ষণ মুক্ত হওয়ার পরও 4 জনজাতি থেকে আপনারা প্রতিনিধি নির্বাচিত করেছেন বা নমিনেট করেছেন, যিনি বিগত দিনেও এমপি ছিলেন এইখান থেকে। যার ফলে এখন দেখা যাচ্ছে হিন্দু কমিউনিটির মানুষের মধ্যে একটু বিক্ষোভ দেখা দিয়েছে। ওদের এরকম একটা আশা বা একটা এক্সপেকটেশন ছিল যে যেহেতু এইটা সংরক্ষণ মুক্ত হয়েছে, সুতরাং এইখান থেকে হিন্দু কমিউনিটি থেকে একজনকে প্রতিনিধি বা নমিনেট করা হবে যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সেটা সম্পর্কে আপনি কি বলতে চান? নমস্কার। আমরা যারা ভারতীয় জনতা পার্টিতে কাজ করি, আমরা সবাই আগে, যেমন আমিও দুর্গা বাহিনীতে ছিলাম, বা আমরা সংঘের আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করি। তা আমাদের দ্বিতীয় সংঘচালক যিনি, উনি বলেছেন, হিন্দুরা সদরা সার্বে নো হিন্দু পতিত ভাবে। আমরা হিন্দুদের মধ্যে কোনো পরস্পরের মধ্যে ভাই ভাই, কোনো আলাদা ভেদাভেদ নেই, ছোটো বড়ো কোনো নেই। এই জন্যই আমরা যখন দেয়া হয়েছে 4 জনগোষ্ঠীর থেকে, এর আগে এটা রিজার্ভেশন ছিল, এইবার সংরক্ষণ মুক্ত হয়েছে, এটা সরকারি পদ্ধতিতে হয়েছে। কিন্তু আমরা যারা সংগঠনে কাজ করি, আমাদের মধ্যে মনের মধ্যে এই ধরনের কোনো ভাবই আসে না। আমরা সবাই জানি সেই আমরা সংঘের আদর্শে আমরা বিশ্বাসী। গুরুজি বলেছেন সেই আদর্শ নিয়েই আমরা কাজ করছি। এটা কোনো প্রভাবই পড়বে না। দলীয়ভাবে কোনো কার্যকর্তা, কোনো কর্মীরার মধ্যে তো প্রভাবই নেই, সাধারণ জনগণের মধ্যেও এরকম কোনো প্রভাব নেই। সবাই এখন শুধু নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য এই লোকসভা আসন আমরা জিতিয়ে দিতেই হবে, সেই মনোবৃত্তি নিয়ে কাজ করছেন, সেই মনোভাব নিয়ে কাজ করছেন। তাই এখানে এই যে সংরক্ষণ মুক্ত আর সংরক্ষণ, সেসবের কোনো প্রভাবই আসছে না। বিগত কিছুদিনে অনেকবার দেখা গিয়েছে আপনাদের দলের যিনি প্রার্থী অনেক জায়গায় প্রোগ্রাম করতে গিয়ে জনগণের ক্ষোভের শিকার হচ্ছেন। সেটা কি জন্য, আপনি কি মনে করেন? জনগণ ওনার উপরে অনেক বিক্ষুব্ধ দেখা যাচ্ছে, অনেক সোশ্যাল মিডিয়া, অনেক নিউজেও এরকম নিউজ এসেছে, বা অনেক ভিডিও ফুটেজও আমাদের কাছে আছে, আমরা দেখছি যে মানুষ যেমন ওনার অনেক সন্তুষ্ট নয়, স্যাটিসফাইড নয় ওনার বিগত দিনের যে অ্যাক্টিভিটিস বা যেগুলা উনি কাজ করেছেন এইগুলার উপর। সেটা সম্পর্কে আপনার কি প্রতিক্রিয়া? এটা তেমন না, 2-1 জায়গায় হয়তো আমরা দেখেছি, কিন্তু অন্য যে বিরোধী দলের অনেক বড় বড় মিছিল হচ্ছে, বিরুদ্ধে স্লোগান হচ্ছে, আমাদের প্রার্থীর 2-1 জায়গায় হয়তো তেমন কিছু হয়নি। তো এরকম স্থানীয় নিজেদের মধ্যে, কর্মীরার মধ্যে একটু ভেদাভেদের সৃষ্টি হয়, এই ধরনের ঘটনা হচ্ছে, এগুলো কোনো প্রভাবই আসবে না। হিন্দু এলাকাতে তো আমি মনে করি এইবার 100% 100% ভোট এইবার ভারতীয় জনতা পার্টির পক্ষে আসবে। কেননা রাম মন্দির হয়ে যাওয়ার পর হিন্দুদের মনের মধ্যে যে আবেগ এসছে, সেই আবেগেই মানুষ এইবার ভোটদান করবে, মোদিজিকে ভোটদান করবে। এই যে ছোটোখাটো আপনারা বলছেন, এইগুলা স্থানীয়ভাবে এইগুলো কর্মীদের মধ্যে এইগুলা একটু হয়তো কেউ মনোমালিন্য আছে, কেউ হয়তো ইন্টেনশনালি একটু কর্মীকে করার চেষ্টা করছে, এই ধরনের কোনো ব্যাপারই নয়। হিন্দুরা ভোট দিবে, রাম মন্দির হয়েছে, সেই আবেগ নিয়ে আপনার কথাটি কি একটা কথা এখানে স্পষ্ট হয়েছে, রাম মন্দির হয়েছে সুতরাং হিন্দুরা ভোট দেবে, আপনাদের একটাই আর কোনো কিছু লাগে না, ডেভেলপমেন্ট লাগে না, দেশের জিডিপি আছে, অনেক কিছু আছে, কর্মসংস্থান, শিক্ষা দীক্ষা, এইরকম এইসব কিছু ম্যাটারই করে না, শুধু রাম মন্দির না। আপনি যেহেতু হিন্দু এলাকার কথা বলছেন, ডেভেলপমেন্টের জন্য এবার মুসলিম ভোট, আমরা 50% মুসলিম ভোট আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষে আসবে, যেটা ডেভেলপমেন্টের ভিত্তিতে আমরা পাবো। যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে, সমস্ত জনগণ, হিন্দু মুসলিম সবাই মিলে, এবার যেভাবে মোদিজি বলেন সবকা সাথ সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস, সেই আদর্শকে সামনে রেখে, এবার মোদিজির সেই মন্ত্রকে সামনে রেখে আমরা এবার দেখতে পাচ্ছি, বিশেষভাবে করিমগঞ্জের লোকসভায় সমস্ত ভোটাররা, হিন্দু মুসলিম কোনো ভেদ নেই, সবাই মিলে এবার ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করছেন।
যেহেতু ভোটাররা এসে গেছেন, ক্যাডাররা এসে গেছেন এবং লিডাররাও সেই উন্নয়ন দেখে ওনারাও কেউ বসে থেকে নেই। এবার লিডাররাও ভারতীয় জনতা পার্টির পক্ষে আছেন, শুধু ডেভেলপমেন্ট দেখে। আমরা আমরা যেভাবে দেখতে পাচ্ছি, আমাদের লোকসভার কথা বলি, আমি দক্ষিণ করিমগঞ্জের কথা বলি যেহেতু আমি দক্ষিণ করিমগঞ্জে আছি। আজকে নিলামবাজার এলাকায় দেখেন, এই বারোইগ্রামে দেখেন কত উন্নয়ন হয়েছে। আজকে আমাদের আমাদের এই হসপিটাল দেখেন, আগে কি ছিল, আজকের দিনে কিভাবে আছে, কত স্বচ্ছভাবে আছে, কত ডাক্তার, ঔষধ, অনেক সুবিধা হয়েছে। আজকে আমাদের সার্কুল অফিস দেখেন, আগে একটা আইবিতে সার্কুল অফিস চালানো হতো, আজকের দিনে সেই সার্কুল অফিস কত বিল্ডিং হয়েছে, অনেক অনেক ব্যবস্থা হয়েছে, ফায়ার ব্রিগেডের ব্যবস্থা হয়েছে। আজকে রাস্তাঘাটের দক্ষিণ করিমগঞ্জে যেভাবে উন্নয়ন হয়েছে, প্রতিটি ঘরে জলের ব্যবস্থা হয়েছে। ঘর ঘর নল মোদিজি যে স্বপ্ন দেখেছিলেন, সেইভাবে প্রতিটি ঘরে জলের ব্যবস্থা হয়েছে। ইলেকট্রিফিকেশন, প্রতিটি গ্রামে ইলেকট্রিকের ব্যবস্থা হয়ে গেছে। গ্রামের মানুষ আজকের দিনে সুরক্ষিত আছে। আমরা আমরা আগের দিনে দেখেছি, আজকের থেকে 10 বছর আগের কথা চিন্তা করেন, গ্রামের মানুষরা বাড়ি ছেড়ে বাড়ি বিক্রি করে শহরমুখী হয়েছিল। আজকে 10 বছর পর আগের ছিল এই অবস্থা, 10 বছর হয়ে গেছে, আজকের দিনে গ্রামের কটা বাড়ি বিক্রি হচ্ছে সেটা আমরা আমরা সামনেই দেখতে পাচ্ছি। আজকের দিনে মানুষ সুরক্ষা পেয়েছে। এখন যে দুর্নীতি হচ্ছে না সেটা নয়, কিন্তু তার ব্যবস্থা নিচ্ছে সরকার, পুলিশ ব্যবস্থা নিচ্ছে। আগের দিনে আমরা কটা ড্রাগস ধরা হতো, কটা ড্রাগস ব্যাপারে, আজকের দিনে প্রতিদিন পুলিশ যেভাবে ভূমিকা নিয়েছে, ড্রাগস মুক্ত করে দেওয়ার ব্যবস্থা হয়েছে আসামে। আমরা আমরা সবাই মিলে উপলব্ধি করতে পারছি দুর্নীতি বা মহিলাদের উপর নির্যাতন অনেক কমে গেছে। সেই সব দেখে যেভাবে উন্নয়নমুখী হয়েছে, দেশের শান্তির বাতাবরণ তৈরি হয়েছে, হিন্দু মুসলিম সবাই মিলে আজকের দিনে মোদিজির সঙ্গে আছেন। ডেভেলপমেন্ট তো হচ্ছেই, আপনি কোন বলছেন জায়গায় হয়নি সেটা ডেভেলপমেন্টের বলতে কথা পারবো না। বলছেন, আপনি এত কনফিডেন্টলি বলছেন অনেক ডেভেলপমেন্ট হয়েছে। বরাক ভ্যালির মধ্যে সবচেয়ে বড় যে দুইটা ইন্ডাস্ট্রি ছিল, একটা 5 গ্রাম পেপার মিল, তারপর একটা আনিপুর সুগার মিল। তো আপনাদের টার্মে, আপনার সরকার যখন সেন্ট্রালে, আপনার সরকার যখন স্টেটে, তখন তো এই দুটা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই দুটা ছিল বরাকের মানে প্রাণকেন্দ্র, মানে জব প্লেসমেন্টের দিকে বলুন আর যে কোনো দিক দিয়ে, রেভিনিউ জেনারেটের দিক দিয়ে বলুন। কিন্তু এই দুটা তো আপনার সরকারে বন্ধ করে দিয়েছে। সেটা কি, যদি ডেভেলপমেন্ট হয় তাহলে এটা বন্ধ করার কারণটা কি? আপনি ঠিকই বলছেন, কিন্তু এটা বন্ধ হওয়ার জন্য দায়ী কারা, এটা যদি আপনি দেখতে যান আগের থেকে, এই এই 5 গ্রাম পেপার মিলকে আমরা তখনও দেখেছি, সমস্ত যখন সেই সরকারের যারা ছিলেন মন্ত্রী আমলারা সবাই মিলে এই এটাকে আত্মসাৎ করেছে, একদম ভিতর খুলসা করে দিয়েছেন। সব যারা ছিলেন বরাকের তখনের নেতা মন্ত্রীরা যারা ছিলেন, বা এই তখন বিরোধী কংগ্রেসের যারা লিডার ছিলেন, সবাই মিলে একদম খুলকা করে দিয়েছেন। যার জন্য ভারতীয় জনতা পার্টির সরকার যখন এসছে, আসার পরে দেখা গেল এখানে কিছুই নেই। সরকার আজকে আমরা দেখেছি 60 বছরের দুর্নীতি, 60 বছর এরা লুটে পুটে খেয়েছে। 10 বছরে মোদিজি সেই সবকে আনতে হলে একটু সময় লাগে। এই টার্ম যদি মোদিজি হয়ে যায়, আমরা এই 10 বছরে যেসব হয়েছে অনেক হয়েছে, মানুষ মৌলিক অধিকার পেয়েছে। আমরা দেখেছি আগের দিনে 10 বছর আগে দেখেন গ্রামে কোনো জলের ব্যবস্থা ছিল না, আমরা রাস্তার কি ব্যবস্থা ছিল আপনারা দাঁড়িয়ে সামনে সাক্ষী আছেন। বাড়িগ্রাম থেকে করিমগঞ্জে যেতে আমাদের কত কাঠকর পোহাতে হতো। আমরা সেই মৌলিক, আমাদের জলের ব্যবস্থা ছিল না, ইলেকট্রিফিকেশনের ভালো, এডুকেশনের ব্যবস্থা ছিল না, হেলথের ভালো ব্যবস্থা ছিল না, আমরা আমরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিলাম। এই সরকার আসার পরে আমরা সেই মৌলিক অধিকারটুকু পেয়েছি। এই পেপার মিল যেটা আছে, 5 গ্রাম পেপার মিল, আমরা দেখেছি এখন মোদিজি আমাদের ইয়েতে যেটা আছে ওটাতেও একটা ইন্ডাস্ট্রি করেছে, এখন 5 গ্রামেও হবে। আমরা আমরা বিশ্বাস করি, আমাদের সেই বিশ্বাস আছে যে 5 গ্রামেও হবে, আর আমাদের সুগার মিলেও ইন্ডাস্ট্রির ব্যবস্থা হবে। এবং আমার বরাক উপত্যকা বিশেষভাবে এই দুটো আমাদের করিমগঞ্জে আছে, আমরা করিমগঞ্জ বা বরাক উপত্যকার আমরা ছেলেমেয়েরা অনেক উপকৃত হবে এই দুটোতে, অবশ্যই হবে, এই 5 বছরের মধ্যে হবে, আমরা এটা বিশ্বাস রাখি, আমরা আশা রাখি। হ্যাঁ, আপনি দুটা কথা এখানে মেনশন করেছেন, একটা হলো এডুকেশন এবং একটা হেলথ।
তো লাস্ট 10 বছরের ভিতর এডুকেশনের দিক দিয়ে বরাক ভ্যালি কি কাজ করেছে আপনার সরকার বরাক ভ্যালিতে, যে এডুকেশনের মানটা অনেক উপরে গিয়েছে বা এডুকেশনাল দিক দিয়ে অনেক উন্নত হয়েছে? আমাদের দেখা মতো বা জানা মতো তো এডুকেশনাল দিকে কিচ্ছু হয়নি বরাক ভ্যালিতে। যেটা হয়েছে শুধু প্রাইভেটই হয়েছে, কিন্তু সরকারি তো একটাও প্রতিষ্ঠান এরকম হয়নি যেটার কারণে আজকের তারিখে বরাক ভ্যালি স্টুডেন্ট বাইরে যেতে হচ্ছে না, এখানে অনেক কিছু মানে হাইয়ার এডুকেশনের লোক এখানে অ্যাডমিশন নিতে পারছে, এরকম তো কিছু হয়নি। হায়ার এডুকেশন তো পড়ে আসবে, প্রাথমিক শিক্ষার কথা বলুন। আজকের থেকে 10 বছর আগে যে প্রাথমিক শিক্ষার ব্যবস্থা ছিল, আমরা দেখতাম শিক্ষক এক জায়গায়, ছাত্র এক জায়গায়, স্কুল এক জায়গায়, স্কুল আছে ছাত্র নেই, ছাত্র আছে তো শিক্ষক নেই, সেই ব্যবস্থায় এডুকেশন ছিল। আজকের দিনে কমসে কম সেই সেই স্কুলে শিক্ষক এবং ছাত্রদের ব্যবস্থা এই সরকারের সময় নিয়েছে। আজকের দিনে কোনো শিক্ষক একদম হাঁফিয়ে উঠেছেন যে আমাদের এত ক্লাস নিতে হচ্ছে, একটা ছাত্র না আসলে শিক্ষক বাড়ি গিয়ে তার ব্যবস্থা নিতে। আজকে গুণোৎসবের মাধ্যমে সেই স্কুলের ছাত্রদের শিক্ষার মান উন্নত করার চেষ্টা করেছে এই সরকারের সময়। গরিব ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছেন, বিশেষভাবে মেয়েদের শিক্ষিত করার জন্য এই সরকার যে প্রয়াস নিয়েছে। আজকের দিনে গরিব ছাত্রছাত্রীরা বই নেই, খাতা নেই, ড্রেস নেই, সেই সব এই সরকারের সময় করে দিয়েছে। বাড়ির থেকে না খেয়ে আসলে সে খাওয়ার ব্যবস্থাটুকু পর্যন্ত সেই স্কুলে করে দিয়েছে। স্কুলের বিল্ডিংয়ের ব্যবস্থা হচ্ছে, স্কুলের সব আসবাবপত্রের ব্যবস্থা এই সরকারের সময় করে দিয়েছে। আগে সরকারি স্কুলে আমরা দেখতাম ছাত্ররা পড়ানো বেকার ছিল, আজকের দিনে সরকারি স্কুলরা অনেক ভালো ভালো রেজাল্ট করছে, সেই সরকারের পদক্ষেপে করছে। সরকার সেই স্কুলগুলোতে যে ব্যবস্থা নিয়েছে যে ভালো ভালো পড়াশোনার করাতে হবে, স্কুলে আসতে হবে, সেই ব্যবস্থা করে দিই। আমরা দেখেছি আজকের দিনে শিক্ষক এসে সঙ্গে সঙ্গে একটা আগে 3 দিন 4 দিনের অ্যাটেন্ডেন্স একসঙ্গে দিয়ে দিতেন, আজকের দিনে সেই ব্যবস্থা নেই। সেই 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 দুর্নীতিমুক্ত হয়েছে এই এডুকেশন, এই সরকারের সময় হয়েছে। তাই হায়ার এডুকেশন পরে প্রাথমিক থেকে হাই স্কুল থেকে আজকে ছাত্রছাত্রীরা, বিশেষভাবে গরিব ছাত্রছাত্রীরা পড়ার যে সরকারি স্কুলে পড়ার ব্যবস্থা পেয়েছে, সেটাই এই সরকারের সময় হয়েছে। আপনি তো এই একটা প্রাইমারি লেভেলের কথা বললেন, কিন্তু হাইয়ার স্টাডিজের জন্য তো কিছু হয়নি বরাকভ্যালিতে। প্রাইমারি থেকে শুরু করে কলেজ পর্যন্ত একই ব্যবস্থা হচ্ছে আজকে স্কুল লেভেলেও। স্কুলের শিক্ষকরা আগের দিনে আমরা দেখতাম আরে গেলে হবে, একদিন গেলে 5 দিন না গেলেই চলতো। অনেক শিক্ষকদের সবচেয়ে ভালো চাকরি ছিল শিক্ষকতা, কিন্তু আজকের দিনে শিক্ষকরা একদিন মানে 1 ঘন্টা পরে স্কুলে আসতে পারবে না, সেই ব্যবস্থা। যার জন্য আজকে কত হাই স্কুল, আজকে নিলামবাজার স্কুল দেখুন, বারোগ্রামের স্কুল, বিভিন্ন স্কুলে অনেক ভালো ভালো রেজাল্ট হচ্ছে, ছাত্রছাত্রীরা করছে। আমাদের এই কলেজ স্তরেও আজকে নিলামবাজার কলেজে অনেক অনেক ভালো উন্নত হচ্ছে, করিমগঞ্জ কলেজ হচ্ছে, সেই সরকারের সময় হচ্ছে। আপনি হেলথের কথা বলেছেন একটু আগে, আজকে আমাদের হেলথের দিক দিয়ে কি হয়েছে এখানে? দীনদয়াল উপাধ্যায় যে কলেজ হয়েছে, এই কলেজে কত ভালো শিক্ষার ব্যবস্থা হচ্ছে, এগুলো তো এই সরকারের সময় হয়েছে। যদি আপনি পপুলেশন প্যাটার্ন দেখেন তাহলে মানে একটা জিনিস বলতে হয় অনেক কম হচ্ছে, কারণ 10 বছর থেকে বিগত 10-15 বছর থেকে যদি পপুলেশন যে হিসাবে পপুলেশনের প্যাটার্নটা উপরের দিকে যাচ্ছে, সেই হিসাবে কিন্তু এডুকেশনাল ইনস্টিটিউট, সরকারি এডুকেশনাল ইনস্টিটিউটগুলো হচ্ছে না। কিন্তু আপনি হেলথের কথা বলেছেন, হেলথের দিক দিয়ে কি হয়েছে বরাকভ্যালিতে? কিছুই তো হয়নি। আপনারা একটা মেডিকেল কলেজের কথা বললেন, বিগত ইলেকশনের আগে থেকে আপনারা বলছেন মেডিকেল কলেজ হবে হবে, এই ইলেকশনের ঠিক প্রাক মুহূর্তে এটা আপনারা শুধু এটা ইনাগুরেশন করেছেন, এটার কাজ কমপ্লিট হতে হতে আরও অনেক 10 বছর 15 বছর হয়তো লেগে যেতে পারে। আমাদের মুখ্যমন্ত্রী সেই দিন বলেছেন, এই প্রোগ্রামে আমিও ছিলাম, 4 বছরের মধ্যে উনি ওটা তৈরি করে দেখাবেন। এবং আমাদের মুখ্যমন্ত্রী যে কথা বলেন উনি করে দেখান, আমরা দেখেছি আজকে পর্যন্ত যতটুকু উনি বলেছেন, যেটাই বলেছে উনি করে দেখিয়েছেন। তো ওটা বলেছেন 4 বছরের মধ্যে এই মেডিকেল কলেজ শুরু হয়ে যাবে। তো সে একটা এত বড় ইনস্টিটিউশন, 4 বছর তো সময় লাগবেই। আর আর তো আমাদের বাকি হসপিটালের কথা দেখুন, আজকে নিলামবাজার দেখুন, বারোগ্রামে দেখুন, যে সরকারি যে ব্যবস্থা হয়েছে। আগে আমরা আজকেও আমি মেডিকেল কলেজ থেকে এসেছি, শিলচর মেডিকেল কলেজ। আগে মানুষ ঢুকলে কাপড় মুখে দিয়ে ঢুকতে হতো, আজকে কোনো হসপিটালে হোক, মেডিকেল কলেজে হোক, ঢুকলে পরে মনে হয় কোনো নার্সিংহোমে যাচ্ছি। সেই ব্যবস্থা এই সরকার করে দিয়েছে। এই মোদিজির স্বচ্ছ ভারত মিশনের মাধ্যমে প্রতিটি হসপিটাল হোক আজকের দিনে একদম ক্লিন করে রাখা, যেটা রুগীদের স্বাস্থ্যের পক্ষে ভালো হয়।
আগের দিনে একটা হসপিটালে গিয়ে আমরা ঢুকতে পারতাম না, কিন্তু আজকের দিনে সেই ব্যবস্থা, ঔষধপত্রের ব্যবস্থা হয়েছে। অটল অমৃত কার্ডের মাধ্যমে অনেকটা রোগের চিকিৎসার ব্যবস্থা পাচ্ছেন মানুষ বিনা পয়সায়। আয়ুষ্মান কার্ডের মাধ্যমে গরিব মানুষরা 5 লক্ষ টাকার চিকিৎসার ব্যবস্থা পেয়েছেন সরকারের মাধ্যমে। তা এই সরকার এইসব করছে, গরিব মানুষের জন্য করছে। আমরা আমরা আগে শুনতাম যে কংগ্রেসের হাত গরিবের সাথ, কিন্তু কি করেছিল গরিবের জন্য? এই সরকার আসার পরে আমরা দেখতে পাচ্ছি সেই গরিব মানুষের জন্য এই সরকার যেসব করছে, বিশেষভাবে হেলথের ক্ষেত্রে দেখুন, অটল অমৃত কার্ড, আয়ুষ্মান কার্ডের মাধ্যমে গরিবদের সেই চিকিৎসার ব্যবস্থা হচ্ছে, যে মানুষ অনেক বড় বড় রুগীরা ভালো হয়ে বাড়িতে ফিরে আসছে। সেই গরিব মানুষ যার চিকিৎসা করার ক্ষমতা ছিল না, এই সরকারের সময় হয়েছে। আপনি বলছেন যেটা হচ্ছে এই সরকারের টাইমেই হচ্ছে, কিন্তু কংগ্রেস কিছুই করেনি। কিন্তু যেগুলা হয়েছে, আপনারা যে কাজগুলার আপনি যে রেফারেন্সে যে বলছেন, এই লীলামবাজার মডেল হসপিটাল বা আরও অন্যান্য হসপিটালের কথা বলছেন, এই হসপিটালগুলো কিন্তু ইস্টাবলিশড কংগ্রেসের টাইমেই হয়েছিল। আপনার সরকার আসার পর হয়তো এটা একটু উন্নত করেছে, একটু ইনফ্রাস্ট্রাকচার বা ওই দিকগুলো মানে একটু ডেভেলপড হয়েছে, কিন্তু এই সব যতগুলা ইনস্টিটিউট আছে, যতগুলা প্রতিষ্ঠান আছে, হসপিটাল বলুন, স্কুল বলুন, সব কিছু কংগ্রেস সরকারই করেছিল। আপনারা তো নতুনভাবে কিছুই করেননি। তখন তো একটা প্রাথমিক কেন্দ্র ছিল, শুধু একটা বিল্ডিং ছিল, ছোট বিল্ডিং ছিল, আর দুজন ডাক্তার হয়তো সকালে আর বিকালে বসতেন। আজকের দিনে নিলামবাজারে 8 জন 10 জন ডক্টর আছেন। এই সরকার ব্যবস্থা করেছে, অনেক ঔষধের ব্যবস্থা আছে রুগী থাকার জন্য। আমরা দেখেছিলাম, আমরা তো অনেক আগে থেকে 30 বছর আগে হবে, 30 বেডের হসপিটাল হবে বলে নিলামবাজারে শিলান্যাস করে, শিলান্যাস একদম ঝরে গেল, হলো না। আমাদের সরকারের সময় এইসব ব্যবস্থা হয়েছে। আজকে যে 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 যতটুকু হয়েছে, এই সরকার আগে আগে কতটুকু বিল্ডিং ছিল আপনারা নিজেই দেখেছেন। আপনি বলছেন এক এক হসপিটালে 8 জন 10 জন ডক্টর আছে, কিন্তু আপনার সরকারের টাইমে লাস্ট ইয়ার আইআইটি বোম্বাই থেকে যতজন ইঞ্জিনিয়ার পাসড আউট হয়েছিল, এর 80% 90% এখনও প্লেসমেন্ট পায়নি। সেটাও তো আপনার সরকারের টাইমে হচ্ছে। অনেক মানুষ আছে, অনেক ট্যালেন্ট আছে, ডিজার্ভ করে, কিন্তু আপনার সরকার ওদেরকে প্লেসমেন্ট দিতে পারছে না। আপনি ডক্টরের কথা বলেছেন, আগে কি হতো, ডিস্ট্রিক্টের মধ্যে 1 জন 2 জন 10 জন এরকম ডক্টর থাকতো, এমবিবিএস পাসড আউট করতো, কিন্তু আজকের তারিখে প্রত্যেক গ্রামে 1 জন 2 জন এমবিবিএস পাসড আউট করছে। সুতরাং ওদের সংখ্যাটা অনেক বেশি হয়েছে, প্লেসমেন্ট ইজি হয়ে গেছে, তারপরও আপনার সরকার প্লেসমেন্ট দিচ্ছে না ওকে। সেটা আপনি কি বলবেন? দিচ্ছে না তেমন তো নয়, আমরা দেখেছি যারা পাশ করে, আমাদের যারাই পাস করে আসছে, 1 বছর কোনো জায়গায় প্র্যাকটিস করছে, তারপরে এসে জয়েন করছে, প্লেসমেন্ট হচ্ছে না, এরকম তো কোনো ইয়ে নেই। আপনি কতটুকু আশাবাদী এই যে এই সবগুলা প্রশ্নের সম্মুখীন হওয়ার পর আপনার যে সরকার বা আপনাদের যে প্রতিনিধি এই করিমগঞ্জ লোকসভার, ওনাদের জিত নিয়ে আপনি কতটুকু আশাবাদী? 100% আশাবাদী। আমাদের প্রশ্ন করার কোনো জায়গায় নেই। আমরা আমরা গর্বিত যে আমরা এই নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা আমরা কাজ করছি, এই জন্যই গর্বিত। কোনো গ্রামে যাই আমরা, আমাদের বলতে হয় না, আমরা বলার আগে যারা আছেন, জনসাধারণ যারা আছেন, তারা বলেন যে আপনারা ভারতীয় জনতা পার্টি, আমরা নমস্কার দেওয়ার আগে আমাদেরকে উল্টা নমস্কার। আমরা এটা গর্ববোধ করি যে মানুষ, সাধারণ জনগণ খুশি নরেন্দ্র মোদীর কাজ কামের উপরে। আমাদের হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাজ কামে সাধারণ জনগণ খুশি হয়েছেন। ওনারা নিজের থেকে ভোট দিতে এগিয়ে আসছেন। আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ করিমগঞ্জে আমরা আগে ভোট আসছে মানে একদম ইয়ে লেগে যেত, কিভাবে কাকে বধ করে কে ইয়ে হবে, কিন্তু আজকের দিনে আমরা সমস্ত জনগণ ভারতীয় জনতা পার্টির সঙ্গে এসে গেছে। তাই লিডাররা সবাই আছেন, ক্যাডাররাও আছেন, জনগণ আছেন। আমি আর প্রার্থীর জিত নিয়ে তো কোনো প্রশ্নই আসে না। 100% এবং কত ডিফারেন্সে জিতবে সেই কথা বলতে পারেন। এখন জিত তো কোনো প্রশ্নই নাই। করিমগঞ্জ লোকসভাতে করিমগঞ্জ এবং হাইলাকান্দি দুটো ডিস্ট্রিক্ট নিয়ে, এই দুটো ডিস্ট্রিক্টে বিধানসভার 15টা সিট ছিল। যখন ডিলিমিটেশন হয়েছে তখন এই 15টার থেকে মানে অত্যন্ত পরিকল্পিতভাবে 2টো সিট কেটে দেওয়া হয়েছে। এখন এখানে আছে 13টা সিট, পুরা বরাকবেলিতে। তো সেটা সম্পর্কে আপনি কি বলতে চান? এই আপনার যে সরকার, সেটা মানে
বেঙ্গলি বিদ্বেষী সরকার নাকি অন্য কিছু? কারণ এই যদি 15 জন প্রতিনিধির থেকে 2জন প্রতিনিধি কম করে দেওয়া হয়, তাহলে তো আলটিমেটলি সেটা বেঙ্গলি প্রতিনিধি বা বেঙ্গলি রিপ্রেজেন্টেটিভকে কম করে দেওয়া হয়েছে বিধানসভাতে। তো একটা জিনিস তো এখানে ক্লিয়ার, সরকার চাচ্ছে না কি বেঙ্গলি প্রতিনিধি ম্যাক্সিমাম নাম্বার অ্যাসেম্বলিতে প্রবেশ করে। এরকম বেঙ্গলি বিদ্বেষী বলতে পারবেন না, কেননা এই সরকারের সময় বেঙ্গলিরা অনেক বেশি উপকৃত হয়েছে। আর সিট যেগুলো কমে গেছে এগুলো সরকারি হয়তো কোনো টেকনিকে সেই সিটটা কমানো হয়েছে। আবার 26-এ আবার ডিলিমিটেশন হবে, আবার সিট বাড়বে, তখন আবার সিট বেড়ে যাবে। না, তো এই যে পপুলেশন প্যাটার্ন যেটা আছে, পপুলেশন এটাই এজ পার population পপুলেশন pattern-ই- প্যাটার্নে 15টার জায়গাতে 18টা হওয়ার কথা, 19টা হওয়ার কথা, কিন্তু এইখানে পপুলেশন প্যাটার্নটা ফলো না করে ডিরেক্টলি 2টা সিট কমিয়ে দেওয়া হয়েছে। এখন তো বাড়ানোর কোনো ইয়ে আসেনি। 26-এ বাড়বে, 26-এ সেই পপুলেশন মতো ডিলিমিটেশন কিন্তু হবে। সেম এবং এই তখন আসামের তো অন্য জায়গাতে তো হয়েছে এরকম। না, আসামে 126টাই আছে, সেই 26টা থেকে কোনো 27টা হয়নি। না, 26টাই সেটা তো ঠিক আছে, কিন্তু population-এর দিক দিয়ে তো 26টা থেকে হয়তো কোনো জায়গায় বেড়েছে, কোনো জায়গায় কমানো হয়েছে। এটা একটা ইয়ে করে করা হয়েছে, এখানে যে কোনো মানে ষড়যন্ত্র করে করা এরকম না। না, তাহলে হয়তো সেটার পিছে কি আমাদের লজিক হতে পারে? কি কি জন্য সরকার করেছে এটা? সরকার করেছে এটা কোনো ভালো ইয়ের জন্যই করেছে, কিন্তু ডেভেলপমেন্ট কম হবে না। ডেভেলপমেন্ট যেভাবে হচ্ছে, যে একজন এই এমএলএর যে টাকা আসছে, পুরো এলাকার উন্নয়ন যেটা হবে, সেই উন্নয়ন মতো প্রতিটি ডিপার্টমেন্টে আলাদা আলাদা খাতে আসবে। তো শুধু যে এমএলএর মারফতে আসবে তেমন নয়, যেখানে জলের গ্রামে গ্রামে কাজ হচ্ছে, আজকের দিনে এমএলএর থ্রুতে হবে এমন নয়। প্রতিটি গ্রামের ইলেকট্রিকের ব্যবস্থা হতে হবে, স্কুল হতে হবে, জলের ব্যবস্থা হতে, সমস্ত কাজ যেভাবে এই- হয় প্রতিটি গ্রামে হয়। এইগুলা তো বেসিক নিড, এটা তো হবে, এটার জন্য তো সরকারকে ক্রেডিট দিতে হবে না। আজকে জল বলেন, ইলেকট্রিসিটি বলেন, এগুলা ক্রেডিট কেন দিতে হবে না? এতদিন এগুলা এগুলা মানুষের মৌলিক হ্যাঁ এগুলা তো সরকারকে প্রয়োজন। করতেই হবে। করতেই হবে, এইগুলা করে এতদিন সরকার যদি 60 ক্রেডিট বছর- নিতে চায়। 60 বছর যে করলো না সরকার, তখন জনগণের কি বলবেন সেই কথা? না, তখনকার- এতদিন কেন করা হলো না? না, তখন ঠিক আছে যদি আমরা দেখেছি আমাদের এই নীলমবাজার এলাকাতে একটা শুধু ইয়ে ছিল, ওয়াটার সাপ্লাইয়ের ইয়ে আছে, পাইপ আছে, প্রতিটি পাইপে নোংরা জল আসতো। আর বাকি প্রতিটি গ্রামে দেখবেন, প্রতিটি গ্রাম নয়, কিছু কিছু গ্রামে একটা ঘর বানিয়ে রাখা হয়েছে, মানে শুধু একদম রং রং করে ঘর, কোনো এই ঘর থেকে জল আসে না। কিন্তু আমাদের সরকার আসার পরে আমরা দেখেছি ঘর পরে বনবে, আগে জলের ব্যবস্থা হতে হবে। সেই ব্যবস্থা এই সরকারের সময় হয়েছে। আপনি এগুলা করতে হবে এরকম বললে হবে না, কেন এতদিন করেনি? না, সেটা তো এখন 21st সেঞ্চুরির সাথে আপনি যদি বলেন 20-30 বছরের আগের কম্পেয়ার যদি করেন, তো সেটা তো হবে না। 10 বছর আমরা দুই টার্ম মোদিজি পেয়েছেন, আর আমাদের স্টেট গভর্নমেন্টের তো 7 বছর হয়েছে, আর মোদিজির 10 বছর হয়েছে। এত পরিবর্তন। আজকে আমরা আমাদের কথা চিন্তা করুন, আমরা করিমগঞ্জের না, শুধু বরাকভ্যালির লোক, আমরা তো এই ভারতবর্ষের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে থাকতাম আজকের থেকে 10 বছর আগে। আজকের থেকে 10 বছর আগে এই বর্ষা আসছে, আমরা আর ভারতের সঙ্গে নাই। আমাদের রেল লাইন বন্ধ হয়ে যেত, পাহাড় লাইন বন্ধ হয়ে যেত ধস পড়ে, তা আমাদের যাতায়াতের ইয়ে ছিল। কিন্তু এই সরকার আসার পরে ব্রডগেজ করে, আমরা দেখেছি কিছুদিন আগে যেটা যেটা রেল লাইন ইয়ে হয়েছিল আফলংয়ে, এটা কদিন লেগেছে? 3 মাসের মধ্যে সেটা সেরে আপনি উঠেছে। আপনি আজকে বলছেন আজকে এই মেঘালয় দিয়ে যাওয়ার কথাই বলো, 1 ঘন্টার ধস পড়ে, এটা তো করবেই প্রাকৃতিক যেটা ইয়ে আছে, তো 1 ঘন্টার মধ্যে পরিষ্কার করার ব্যবস্থায় এই সরকারের সময় হয়েছে। এতদিন কেন এগুলো হয়নি? এই সরকারের সময় তো প্রাইস হাইকটাও একই সরকারের সময় হয়েছে। আজকে গ্যাসের সিলিন্ডারের প্রাইস বলুন, ইলেকট্রিসিটির বিলের প্রাইস বলুন, চাল ডাল যেগুলো বস্তু আছে, নিত্য প্রয়োজনীয় যত জিনিস আছে, সব জিনিসের তো দাম অনেক বেড়েছে। সেটার জন্য তো আপনাদেরকে অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে। আসলে নিতে হবে এগুলো। এতদিনে যত দিন যাচ্ছে টাকার ইয়ে হচ্ছে, সেই অনুপাতে বাড়ছে। 10 বছরে কি বাড়বে না নাকি? না, যেসব তাহলে যদি আপনি দরকার 10 হবে, বছরের সাথে সেটা কম্পেয়ার তো করেন, বাড়তেই হবে। এই বিগত আরো 10 বছর পিছনে গেলে তো ডবল থেকে বেশি হয়েছে না? যদি যেটা 200 টাকার সিলিন্ডার ছিল সেটা 400 টাকা হয়েছে, কিন্তু এখন 400 টাকার সিলিন্ডারটা 1200 টাকা, 3 টাইমস বেশি হয়ে গেল। সেটা তো মানে আগের সরকারের টাইমে এরকম ছিল না।
এই সরকার তো সাবসিডিও তো দিয়েছে, এই সরকারের সময় সাবসিডি তো আর রেগুলার সাবসিডি হচ্ছে না, 3বার 4বার নেওয়ার পর 100-150 টাকা একটা সাবসিডি হয়ে গেল। পেট্রোলের দাম দেখেন আপনি, যখন পেট্রোলের দাম বাড়ে তখন 10 টাকা লিটার প্রতি বেড়ে যায়, কিন্তু দাম যখন প্রাইসটা যখন রিডিউস হয় তখন 1 টাকা 50 পয়সা এরকম হয়। এটা দেখেন, যেটা আছে প্রাইস রাইজ যেটা, এটা এই মতোই বাড়ছে। আমরা দেখেছি এর আগেও যখন এইভাবেই বেড়েছিল। আজকের থেকে 10 বছর আগের প্রাইস রাইজ দেখুন পেট্রোল কত ছিল, সেই অনুপাতেই বাড়ছে। যে খুব বেশি যে বেড়ে গেছে তেমন নয়। 10 বছর আগে তো তেমন ছিল, 70-এর উপরে ছিল, 80 টাকা ছিল। 10 বছরে কত কিন্তু বেড়েছে? প্রত্যেক নির্বাচনের আগে আপনাদের সরকার যেভাবে প্রত্যেক জিনিসের দাম কম করে দেয়, তারপর নির্বাচনের পর সেটা যদি 1 টাকা 2 টাকা লিটার প্রতি কম করে, নির্বাচনের পর আবার সেটা 10-15 টাকা বেশি করে দেয়। সেটা কেন করে সরকার? এরকম করেনি। নির্বাচন আসলে কমাবে, আবার নির্বাচন গেলে বাড়িয়ে দেবে। অনেক সময় হয়ে যায়, অনেক বস্তুর দাম তো এরকম হয়। সিলিন্ডারের দাম ইলেকশনের প্রাক মুহূর্তে 100 টাকা 150 টাকা কম করে নেওয়া হয়, কিন্তু ইলেকশন শেষ হওয়ার পর আবার 200 টাকা বাড়িয়ে দেয় সরকার। সব ইলেকশনে করেছে, হয়তো কোনো মুহূর্তে এরকম হয়েছে, আবার এভাবে তো অনেকবারই হয়েছে, বাড়িয়েছিল আবার কমিয়ে দেওয়া হয়েছে। শুধু যে নির্বাচন থেকে তেমন নয়, এইভাবে অনেকবার বাড়ানো হয়েছে আবার কমানো হয়েছে। সেটা তো সেই সিস্টেমেই কমবে, সেই সিস্টেমে বাড়বে। নির্বাচন আসলে কমবে, আবার যে বেড়ে যাবে তেমন না। আপনার দলের একটা নারা, একটা স্লোগান আপকি বার 400 পার, কিন্তু আপনাদের একটা ভ্রাতৃত্ব সংগঠন সিস্টার উইংস, একটা আরএসএস ইন্টারনালি একটা সার্ভে করে যে রিপোর্টটা তৈরি করেছে, সেই রিপোর্ট মতে আপনারা 200 বা 212-র মতো, আপনারা পুরো অ্যালায়েন্স মিলিয়ে 212টার মতো সিট আপনারা পাচ্ছেন, কিন্তু আপনার সরকার বলছে 400 পার। সেটা সম্পর্কে আপনি কি বলতে চান? আমরা অবশ্যই 400 পার হব। আমাদের সরকার যখন, মোদিজি যখন যেটা বলেছেন, কোনো সময় সেটা ফেল করেননি। আমরা গত ইয়েতে বরঞ্চ বেড়ে যায়। আমরা দেখেছি এর আগেও যেটা টার্গেট করেছিলেন তার থেকে অনেক বেড়ে গেছিল, এইবারও অনেক বাড়বে। হয়তো কোনো সার্ভেতে কি দেখিয়েছে ঠিক আমার জানা নেই, কিন্তু কিন্তু এইবার 400 পার হবেই। এবার মোদিজি আমরা দেখেছি এর আগেও লাস্ট ইলেকশনে এইভাবে বলা হয়েছিল, তার থেকে অনেক আমরা বেশি হয়ে গেছিলাম। কিছুদিন আগে স্টেটের যেগুলো নির্বাচন হয়েছিল, ইউপিতে এত সিট আসবে, কেউ কেউ বলেছে কি হয়েছে, এত সিট কিভাবে হয়ে গেল, বেড়ে গেল। তো এভাবে অনেক বেড়ে যায়। এগুলো যেগুলো টার্গেট করেছেন, মানে আপনারা, সেই টার্গেট ফুলফিল হবে, এটা আমরা বিশ্বাস আছে। মানে আপনারা মোদির উপর পুরো কনফিডেন্ট পুরা আছেন যে confident। যেহেতু মোদিজি বলেছেন মানে হবে, হবে। সেটা কলে হোক কৌশলে হোক সেটা হবে, কিন্তু সেটাই না? তো রাজনীতিতে দেখুন সেই কৌশল তো থাকবেই। তো এটা হবে, এবার 400 পার হবে, এটা আমরা পুরো আত্মবিশ্বাস নিয়ে আমরা বলতে পারি। আমরা সবাই মিলে কাজ করছে, যেখানে যে পার্টির যারা আছে। আর কেন হবে না 400 পার? সাধারণ জনগণ দেখতে পাচ্ছে যে সরকারের সময় মানুষ এই সুখ শান্তিতে আমরা বিশেষভাবে আমরা বর্ডার এলাকাতে থাকি, আমরা দেখতে পাচ্ছি আগে এই বর্ডার এলাকায় আমাদের বর্ডার জেলা, এই জেলাতে কিভাবে কিভাবে এই আমরা বাংলাদেশিদের তাণ্ডব ছিল। আজকের দিনে সেই সব বন্ধ হয়ে গেছে। মানুষ সুখে শান্তিতে একটা ঘরের মা মেয়ে সবাই মিলে শান্তিতে থাকতে পারছে, এটাই বড় কথা। এই সরকার আসার পরে সুরক্ষিত হয়েছে এই এলাকার মানুষ। তাই মানুষ, সাধারণ জনগণ, হিন্দু মুসলিম সবাই মিলে আজকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে এসে গেছে। 400 পার কেন, আমাদের করিমগঞ্জের যদি আমরা এই অবস্থা দেখতে পাচ্ছি, আজকের দিনে মোদিজির সেই স্বপ্ন সবকা সাথ সবকা বিকাশ আমরা আমরা প্রতিফলিত হয়েছে এই করিমগঞ্জের লোকসভাতে। সমস্ত ভারতবর্ষে এইভাবে হচ্ছে। আমরা ইউপিতে দেখেছিলাম, বলেছিল অনেকে, না সব মুসলিমরা অনেকরা এসে ভোট দিয়েছেন, যার জন্য এত সিট হয়ে গেছে যেটাকে কল্পনা করতে পারেননি। তাই এখন সেই মোদিজির কাজে যে যে সরকার আসার পরে আমরা দেখেছি আগে কত দাঙ্গা হতো। এই কদিন আগে ঈদ গেছে, সবাই কি শান্তিপূর্ণভাবে ঈদ পালন করেছে। তার আগে পূজা ছিল, দুর্গা পূজার সময় কোনো আমরা দুর্ঘটনা, সবাই মিলে কত কত আনন্দের সেই উৎসব পালন করা হচ্ছে। আর আগের 10 বছর আগের ঈদের কথা বলুন আর দুর্গাপূজার কথা বলুন, আমরা এইসব এলাকার মানুষ কত কত দুর্ভোগ আমরা করেছি। কিন্তু আজকে এই সরকার আসার পরে সেই ব্যবস্থা হয়েছে। আগে আমরা দেখতাম কদিন পরে পরে রাস্তাঘাট বন্ধ হয়ে যেত, স্ট্রাইক হয়ে যেত, সাধারণ মানুষ যাতায়াত করতে কত কষ্ট ছিল। আজকের এই সরকার আসার পরে সেই সব পুরো শান্তিপূর্ণ ব্যবস্থা হয়েছে। কেন মানুষ সরকারের সঙ্গে থাকবে না? কেন মোদিজির সঙ্গে থাকবে না? আর কেন 400 পার হবে না?
আপনি যেহেতু সরকারের অনেক প্রশংসা করছেন, এই সবাই জানে একটা জিনিস যে সমগ্র ভারতবর্ষের মধ্যে সাউথ ইন্ডিয়া যে রিজন যেটা, এটা শিক্ষার দিক দিয়ে বা ইন্টেলেকচুয়াল দিক দিয়ে অনেক আগে থাকে এটা। তো এই সাউথ ইন্ডিয়াতে আপনাদের কিন্তু পারফরমেন্স অনেক খারাপ। আজকে কেরালা বলুন, তামিলনাড়ু বলুন, কর্ণাটকা, সব জায়গাতেই আপনার মানে জিরো, মানে কেরালা এত বড় একটা স্টেট যেটাতে আপনাদের অ্যাসেম্বলিতে আপনাদের একজন বিধায়ক নেই, একজন আপনাদের একজন এমপিও নেই, বা আরও অনেক স্টেট আছে সাউথ ইন্ডিয়াতে। তো আসাম ইন্ডিয়ার মধ্যে যে স্টেটগুলা কনসাস পলিটিক্যালি ইন্টেলেকচুয়াল, ওই জায়গাতে আপনাদের কোনো প্রতিনিধি নেই, আপনাদের কোনো ক্যাম্পেইন নেই, প্রচার নেই। আর বাকি যে মানুষগুলা রাজনীতি ভালো করে বুঝতে পারে না, শুধু এই 4-5টা স্টেট, মেজর যে স্টেটগুলা ইউপি, এমপি বা এরকম স্টেটগুলোতে আপনাদের একটু ক্যাপচার আছে অনেক বেশি। সেটা সম্পর্কে আপনি কি বলতে চান? নেই আছে এখন, যেখানে নেই সেখানে সেখানে এবার আসবে। আমরা এখন লক্ষ্য করতে পারছি, আমরা কেরালাতে আমাদের সিট আসবে। কর্ণাটকে রাজ্য সরকার হয়তো ভালো কাজ করেনি, যার জন্য মানুষ কিন্তু এবার এমপি আবার সিট পুরা পুরা পেয়ে যায়। মোদিজির উপর সবার ভরসা আছে, তাই মোদিজিকে কোনো একটাও সিট কমবে না। মানে মোদি হে তো মুমকিন হে। মুমকিন হ্যাঁ, তো হয়ে যাবে। আপনি বলছেন সাউথ ইন্ডিয়া যেগুলো কম আছে যেগুলাতে, এইবার সেগুলাতে বাড়বে। এখন মানুষ উপলব্ধি করতে পারছে যে এই সরকার আসলে আরো উন্নয়ন হবে। তাই কেরালা, কর্ণাটক সব জায়গায় এইবার মোদিজির নেতৃত্বে সেখানে আমাদের প্রতিনিধি আসবে। আমরা একটা আশা রাখতে পারি। আমরা বিশ্বাস করি যে এগুলাতে এখন ভারতীয় জনতা পার্টির সঙ্গে সাধারণ জনগণ এসে গেছে। তাই তাই এখানে আমাদের প্রতিনিধি হবে, ওখান থেকেও এমপি জিতে আসবে। ধন্যবাদ আপনাকে পূর্বাঞ্চল প্রতিদিনের ডাকে সাড়া দিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আপনার এবং আপনার দলের প্রতি আমাদের পূর্বাঞ্চল প্রতিদিনের একটা শুভকামনা থাকলো। নমস্কার।